সুসময়, অরিজিৎ আর সৌরভ, আজকে আমরা 9 নম্বর চ্যাপ্টারটা করব। ওকে, 9 নম্বর চ্যাপ্টারে নাম কি? স্ট্র্যাটেজিস ফর এনহান্সমেন্ট ইন ফুড প্রোডাকশন। অর্থাৎ ফুড প্রোডাকশনের বৃদ্ধি করার জন্য, মানে খাদ্য উৎপাদন সেটা বৃদ্ধি করার জন্য কি কি স্ট্র্যাটেজি নিতে হবে, ওকে, পদক্ষেপ নিতে হবে। তো এই অধ্যায়ে কি কি আছে টপিক, সাব টপিকগুলো দেখো চ্যাপ্টারে। অ্যানিম্যাল হাজব্যান্ডারি কি জানতে হবে, তারপর প্লান্ট ব্রিডিং, সিঙ্গেল সেল প্রোটিন আর হলো টিস্যু কালচার। এখানে 4টে সাব টপিক আছে। ওকে, ছোট চ্যাপ্টার এবং এখান থেকে একটা কোশ্চেন তো অবশ্যই আসবে। নিটে প্রতি বছর আসে একটা বা দুটোও আসতে পারে, দুটো কোশ্চেন আসে। ওকে, তো দেখো এই চ্যাপ্টারের মেনলি যে যদি বলি মোটিভটা কি, উদ্দেশ্যটা কি, এখানে দেখো মানে আমাদের পপুলেশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ডে কি হচ্ছে, খাদ্যের যে ঘাটতি পড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের যে খাবার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তো সেই খাদ্যের চাহিদা কিভাবে পূরণ করব তার যে প্রসেস। ওকে, মানে কম, যদি সিম্পল ভাষায় বলি যে কম জমিতে কিভাবে ধানের উৎপাদন বৃদ্ধি হবে। ওকে, যেখানে হয়তো 20 মণ ধান হতো 1 বিঘা মাটিতে, সেই মাটিতেই 30 মণ থেকে বা 35 মণ ধান কিভাবে উৎপাদন করা যাবে তার জন্য। বা অ্যানিমেলের ক্ষেত্রে যদি বলি, ওকে, যেমন এখন বর্তমানে কি করে যে ক্রস হাইব্রিডাইজেশন যেটা করা হয়, ওকে, সংকর জীব তৈরি করা হয় উন্নত মানের। তো এই সব জিনিস সম্পর্কে এখানে আমরা জানবো। বুঝতে পেরেছিস চ্যাপ্টারের এটা মোটিভটা? তাহলে দেখো এখানে ফার্স্ট কি বলেছে, দেখ এই প্যারাটাতে আমি যেই জায়গায় বলবো যে যেই জায়গাগুলো মনে রাখতে হবে পরীক্ষায়, যেখান থেকে মানে কোশ্চিন যেগুলো আসবে সেগুলো তোরা মনে রাখবি। বা আর এমনি যেগুলো মানে নলেজ ফ্যাক্ট যেগুলো আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি, শুধু জিনিসগুলো জানতে হবে। কিন্তু যেগুলো কোশ্চিন হবে সেগুলো আমি বলে দেবো যে সেই পয়েন্টগুলো, লাইনগুলো মনে রাখতে হবে। উইথ এভার ইনক্রিজিং পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, এনহান্সমেন্ট অফ ফুড প্রোডাকশন ইজ মেজর নেসেসারি। দেখ, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ফুড প্রোডাকশনের বৃদ্ধি সেটা অবশ্যই দরকার। ওকে, বায়োলজিক্যাল প্রিন্সিপাল হ্যাজ অ্যাপ্লাই টু অ্যানিম্যাল হাজবেন্ডারি। ওকে, প্লান্ট ব্রিডিং হ্যাভ দ্য মেজর রোল। ওকে, মানে অ্যানিম্যাল হাজবেন্ডারিতে কী করা হচ্ছে, বিভিন্ন যে অ্যানিম্যাল, হ্যাঁ, পশুকে করা হচ্ছে সায়েন্টিফিক পদ্ধতিতে, তাদের কি করছে, উৎপাদন করা হচ্ছে। ওকে, প্রোডাকশন করা হচ্ছে তাদের কি হচ্ছে, চাহিদা মেটানোর জন্য। অ্যান্ড প্লান্ট ব্রিডিং করা হচ্ছে প্লান্টের ক্ষেত্রে। তো এগুলো সম্পর্কে দেওয়া আছে, এখানে কিছু নেই। তারপর ফার্স্ট এখানে যে টপিকটা হলো অ্যানিম্যাল হাজবেন্ডারি। অ্যানিম্যাল হাজবেন্ডারি বলতে কী বোঝে, দেখ, অ্যানিম্যাল হাজবেন্ডারি ইজ দ্য এগ্রিকালচার প্র্যাকটিস একটা অফ ব্রিডিং অ্যান্ড রাইজিং লিভ স্টক। ব্রিডিং করা মানে নতুন অফস্প্রিং, ওকে, উৎপাদন করা। আর হলো রাইজিং লিভস্টক, যে পশু সম্পত্তি যেটা সেগুলোর কী হচ্ছে, বৃদ্ধি করা। ওকে, অ্যাজ সাচ ইট ইজ ভাইটাল স্কিল ফর ফার্মার্স অ্যান্ড ইজ অ্যাজ মাচ সায়েন্স অ্যাজ ইট ইজ আর্ট। বলছি যে এটা একটা খুবই ভাইটাল স্কিল, গুরুত্বপূর্ণ। এটা মানে এটা করার জন্য ফার্মারদের, কৃষকদের যথেষ্ট কী হচ্ছে, এটা একটা মানে কি বলবো, কলা বলছে, আর্টস অ্যান্ড সায়েন্স, এখানে অনেক কিছু জানতে হবে। ওকে, যারা সাপোজ ধর যারা ডেয়ারি ফার্ম করে বা পোলট্রি ফার্ম করে, তাহলে ওখানে তো কত কিছু জানতে হয়, ইনফরমেশন গেইন করতে হয়, তাই কি না? সেই জিনিসটাই বলেছে। ওকে, বলতে যাচ্ছে যে হুট করে তুই কোনো কিছু একটা কাজ করে ফেললি, ওকে, ধর ডেয়ারি ফার্ম শুরু করে দিলি, সেটা তার জন্য তোকে আগে কী করতে হবে, শিখতে হবে, স্কিল দরকারের জন্য যথেষ্ট ভালো নলেজ দরকার। অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিলস উইথ দ্য কেয়ার অ্যান্ড ব্রিডিং অফ লিভস্টক লাইক বেফালো। আচ্ছা, এই পশু সম্পত্তি অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে কী কী পড়ে? বেফালো মানে মহিষ, কাউ, গরু, পিগস, হর্সেস, ক্যাটেল, তারপর শিপ, ক্যামেলস, হ্যাঁ, গোটস, ছাগল, এখানে উট, এইসব যেই প্রাণীগুলোর নাম বলেছে এগুলো সব হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে। দ্যাট আর দ্য ইউজফুল টু হিউম্যান, অর্থাৎ যেগুলো অ্যাকচুয়ালি দেখ যেসব অ্যানিমেলসগুলো মানুষের উপকারের জন্য, মানুষের কি বলবো প্রয়োজনীয়তার জন্য করা হয়, কি বলবো হারভেস্ট করা হচ্ছে, যে
ওকে ফার্মে উৎপাদন করা হচ্ছে, ওকে সেটা মানুষের বিভিন্ন চাহিদার জন্য হতে পারে, ওকে। যেমন গরু কিসের জন্য ইয়ে করা হয়, লালন পালন করা হয় দুধের জন্য এবং মিটের জন্য। তো সেই জিনিসটা বলেছে। এক্সটেন্ডেড ইট ইনক্লুড এছাড়াও যেমন এই যে পোলট্রি ফার্মিং অ্যান্ড ফিশারিজ, মাছ উৎপাদন, অ্যান্ড ফিশারিজ ইনক্লুড রিয়ারিং, ক্যাচিং, সেলিং। তো এগুলো সব হলো অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে পড়ে। তারপর হলো মোলাস্কাস, শেলফিশ, ক্রাস্টেসিয়ান যেমন প্রনস, ক্র্যাবস, ওকে। অ্যান্ড সিন্স টাইম মেমোরিয়াল অ্যানিমেলস লাইক বিস, সিল্কওয়ার্ম, হ্যাঁ, পন্ডস, ক্র্যাব, ফিশ, বার্ডস, পিগস, ক্যাটেল, শিপ, ক্যামেলস, অর্থাৎ সব দেখ এই প্রাণীগুলো সব হচ্ছে কি মানুষের কি হচ্ছে প্রয়োজনে করা হয়, লালন পালন করা হয়, তাই কি না? যতগুলো এখানে প্রাণীর নাম বলছে এগুলো সব অ্যানিম্যাল হাজবেন্ডারি, হ্যাঁ, অন্তর্ভুক্ত। এই যে এখানে বলছে যে হিউম্যানস প্রোডাক্টস, যেগুলো মানুষ যেসব প্রোডাক্টসগুলো পাচ্ছে বিভিন্ন প্রাণী থেকে, এই যে মিল্ক, এগস পশু থেকে হচ্ছে দেখ ইয়ে থেকে পাওয়া যাচ্ছে, পোল্ট্রি যে মুরগি থেকে বা বিভিন্ন প্রাণী যেগুলো ডিম দেয়, মিট দিচ্ছে, উল, ওকে, সিল্ক, হানি, হ্যাঁ, মৌমাছি থেকে কি হচ্ছে মধু পাচ্ছে যেটা চাক থেকে, ওকে। তো এগুলো হলো জেনারেল একটা নলেজ বলেছে, এখান থেকে এগুলো থেকে কোনো কোশ্চেন হবে না, এটা জাস্ট কি হচ্ছে তোদের একবার করে রিডিং পড়তে হবে, ওকে, বেসিক নলেজ। আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে এখানে, যে ইট ইজ এস্টিমেটেড দ্যাট মোর দ্যান 70% অফ দ্য ওয়ার্ল্ড লিভ স্টক পপুলেশন ইজ ইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। মানে পৃথিবীর 100 ভাগের মানে পশু সম্পত্তির মধ্যে 70 ভাগ পপুলেশনটাই হচ্ছে ইন্ডিয়া আর হলো চায়নাতে আছে। হাউএভার, যদিও ইট ইজ পরের পেজে চলে যাব, কি বলছে যে হাউএভার সারপ্রাইজিং টু নোট দ্যাট দ্য কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড ফার্ম প্রডিউস ইজ অনলি 25%। দেখ কিন্তু মানে 70 ভাগ ইন্ডিয়া আর হলো চায়নাতে আছে, চীনে আছে, পপুলেশন জনসংখ্যাটা আছে, কিন্তু প্রোডাকশন যেটা মানে ধর প্রোডাকশনটা কিন্তু পুরো পৃথিবীর ইন্ডিয়া আর চায়নার হলো মাত্র 25%। মানে সংখ্যা তো আছে, দেখ প্রচুর গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, কিন্তু যেটা প্রয়োজনীয় প্রোডাকশন, ওকে, যেটা হচ্ছে মানুষের উপকারী জিনিস তাদের কাছ থেকে যেটা পাবো সেইটার ইয়েটা কিন্তু কম। অন্যান্য দেশে কিন্তু মানে 25% ইন্ডিয়ার আর হলো চায়নার, বাকি মানে 75% হচ্ছে অন্যান্য দেশের। মানে সাপোজ ধর তোর বাড়িতে গরু আছে অনেক, কিন্তু গরু থেকে তুই দুধ পাচ্ছিস না, ভালো দুধ উৎপাদন করতে পারছিস না, বুঝতে পারছিস জিনিসটা। কিন্তু তোর বাড়িতে সাপোজ 10টা গরু আছে, দুধ তুই উৎপাদন করছিস 5 কিলো, ওকে। আর অন্য কারো বাড়িতে ধর আছে 3টা গরু, সে দুধ উৎপাদন করছে 10 কিলো, এই ধরনের ব্যাপারটা, বুঝতে পারলি? সংখ্যাটা বেশি আছে কিন্তু প্রোডাকশনটা কম। The productivity per unit is very low, okay. Hence, in addition addition to conventional practices of animal breeding and care, newer technologies also have to be applied to achieve improvement in quality and productivity. মানে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে, এইসব দেশে এখনও যে উন্নত যে সায়েন্টিফিক পদ্ধতিতে যে প্র্যাকটিসটা, ওকে, মানে বিভিন্ন সায়েন্সটাকে বা টেকনিক্যাল মানে টেকনোলজিটাকে এই বিভিন্ন যে লিভস্টক পশুপালনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি না, তাই আমাদের যে প্রোডাক্টিভিটিটা খুবই কম এবং কোয়ালিটিও খুব কম, ওকে। যেটা অন্যান্য দেশে তোরা দেখবি যে আমেরিকাতে যদি দেখিস মানে ফার্মিং থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে ডেয়ারি ফার্ম বা যে কোনো ফার্মের ক্ষেত্রে সব কী করা হচ্ছে, টেকনোলজিকে কাজে লাগানো হচ্ছে এবং ওখানে প্রোডাক্টিভিটি প্রচুর পরিমাণে এবং তাদের কোয়ালিটিও অনেক বেশি। তাহলে এখানে কোশ্চিন দিতে পারে যেটা এখানে ইয়েটা বলেছে, ওকে, ইন্ডিয়ার হলো চায়নার ক্ষেত্রে বলছে যে টোটাল 75% আর কিন্তু প্রোডাক্টিভিটিটা হলো 25%। আচ্ছা, পরের একবারে এই টপিকে চলে যাব যে ম্যানেজমেন্ট, এখানে কি বলেছে তারপর ম্যানেজমেন্ট অফ ফার্মস অ্যানিম্যাল,
Okay, a professional approach to what have been traditional practices of farm management gives the much needed boost to our food production. Let us discuss some of the management procedures employed in various animals farm systems. এখানে কিছু নেই, এখানে চলে যাব পরের টপিকে। ওকে, টপিক কি বলছে, ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট কীভাবে করব। তাহলে এখানে জেনারেল একটা নলেজ দেওয়া আছে, ওকে, জ্ঞান ফ্যাক্ট দেওয়া আছে। এখানে কোশ্চিন আসার মতো এখানে কোশ্চিন কোনো ইয়ে নেই, তথ্য নেই, তবুও এখানে আমি একটা জেনারেল করে বলে দিচ্ছি কি বলা আছে অ্যাকচুয়ালি এখানে। এই যে ডেয়ারিং ইজ দ্য ম্যানেজমেন্ট অফ অ্যানিমেলস ফর মিল্ক অ্যান্ড ইট প্রোডাক্টস ফর হিউম্যান কনজাম্পশন। যে ডেয়ারি বলতে কী বোঝাচ্ছে, যে মিল্ক উৎপাদন করা হচ্ছে গরু মহিষ থেকে, অ্যান্ড ইট প্রোডাক্টস মিল্ক থেকে অর্থাৎ দুধ থেকে যে প্রোডাক্ট পাওয়া যায়, দুধ থেকে কি পাওয়া যায়, ঘি, ওকে, তারপর বলবো দই, ওকে, অন্যান্য যে মিল্ক প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এগুলোকে কী বলা হয়, যেগুলো মানুষ ব্যবহার করছে নিজেদের জন্য। তো এটা হচ্ছে কি হচ্ছে ডেয়ারির মধ্যে পড়ে। তারপরে এখানে দেখো যে পরের ইয়েতে ইন ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট উই ডিল with process and system that increase yield and improve quality of milk. ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্টে কী করা হচ্ছে, যে প্রসেস কী করা হচ্ছে, যে বৃদ্ধি কিসের, যে দুধ যে উৎপাদন হচ্ছে, দুধের হচ্ছে উৎপাদন কীভাবে বৃদ্ধি হবে এবং দুধটার কোয়ালিটি ওকে গুণমান কীভাবে বাড়ানো যাবে, এটা ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। ওকে, মিল্ক yield is primarily dependent on the quality of breeds in the farm। মানে আচ্ছা, মিল্কের যে দুধের যে কোয়ালিটিটা প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে ডিপেন্ড কার উপর করে, ব্রিডটার উপর, অর্থাৎ ওই যে গরুটা কী জাতের সেই জাতটার উপর নির্ভর করবে অবশ্যই, এটা আমরা জানি। ওকে, সিলেকশন অফ গুড ব্রিডস হ্যাভিং হাই ইয়েল্ডিং পটেন্সিয়াল, এই যে ভালো ব্রিড হলে কি হচ্ছে দুধ বেশি দেবে এটা বলেছে। কম্বাইন্ড উইথ রেজিস্ট্যান্স টু ডিজিজেস ইন ভেরি ইম্পর্ট্যান্ট, এবং কি ভালো ব্রিড যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। ফর দ্য yield potential to be realized the cattle have to be well looked after, they have to be house oil, should have adequate water to be maintained disease free। তো অ্যাকচুয়ালি একটা গরুকে পালন করার জন্য যদি বলিস ডেয়ারি ফার্মের জন্য, যে এইগুলো মেনটেন করতে হবে বলছে, এগুলো জেনারেল জিনিসগুলো। দ্য ফিডিং অফ কেটেল শুড বি ক্যারিড আউট দ্য সায়েন্টিফিক ম্যানার, মানে ভালো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যে খাবার খাওয়াতে হবে, অ্যান্ড উইথ স্পেশাল এমফাসিস অন দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ফুডার। ওকে, তার খাবারের গুণমান এবং পরিমাণের উপর অবশ্যই নজর রাখতে হবে। বিসাইডস স্ট্রেনজেন্ট ক্লিনলেস, এবং পরিষ্কার রাখতে হবে যেন, বোথ ক্যাটেল অ্যান্ড হ্যান্ডেলার, অর্থাৎ সেই গবাদি পশু এবং যে সেটাকে কি করবে, হ্যান্ডেল করবে, ওকে, তাদেরও অবশ্যই পরিষ্কার থাকতে হবে। তো এখানে জেনারেল নলেজ এখানে তেমন কিচ্ছু নেই। ওকে, এখান থেকে কোনো কোশ্চিন আসার মতো ইয়ে নেই, ওকে, পয়েন্ট নেই। সো নেক্সট এখানে চলে যাব, নেক্সট যেটা হলো পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট। পোলট্রি ফার্ম তোরা জানিস। ওকে, এখানে দেখ, পোলট্রি ইজ দ্য ক্লাস অফ ডোমেস্টিক ফল বার্ডস ইউজ ফর ফুড অর ফর দেয়ার এগস। তো পোলট্রি যেটা বার্ডস, যেটা মুরগি পালন কী জন্য করা হয়, মিটের জন্য হলো তাদের ডিমের জন্য। দ্য টিপিক্যালি ইনক্লুডস চিকেন অ্যান্ড ডাকস মানে চিকেন মানে মুরগি, ডাকস মানে হাঁস এটা, অ্যান্ড সামটাইমস টার্কি। ওকে, টার্কি একটা প্রজাতির মুরগির মতো দে, অ্যান্ড গিস। ওকে, অ্যান্ড দ্য গিস মানে হচ্ছে রাজা হাঁস যেটা। ওকে, দ্য ওয়ার্ড পোলট্রি ইজ অফেন ইউজ টু রেফার টু দ্য মিট অফ অনলি দিস বার্ড। দেখ, পোলট্রি বলতে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। পোলট্রি বলতে আমরা যেসব পোলট্রি, যে পোলট্রি ফার্ম দেখ তোরা দেখছিস, জেনারেলি পোলট্রিকে কী হিসাবে সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয়, মাংসের জন্য।
পোলট্রি যে ডিম দেয় সেই ডিমটা কিন্তু আনফার্টিলাইজড ডিম হয়, ওকে। সেই ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করা যাবে না, ওকে, বুঝতে পারলি। And as the dairy farming selection of disease free and suitable breed, proper and safe farm conditions, proper feed and water and hygiene and health care are important component of poultry farm management. এখানে কিছু নেই, তাহলে এটা মনে রাখবি। আর একটা যে রোগ এসেছিল, ওকে, মুরগির যেটা রোগ এসেছিল সেটা বার্ড ফ্লু ভাইরাস, ওকে, তোরা জানিস বার্ড ফ্লু ভাইরাস কার, এটা পাখির, ওকে। তাহলে এই ভাইরাসটার যে ইয়েটা ছিল কি না, ভাইরাসটার নাম কি ছিল বলতো, এই নামটা মনে রাখবি এখানে, H5N1 বার্ড ফ্লু ভাইরাস। দেখো তারপর হলো পরের টপিকে চলে যাব, অ্যানিম্যাল ব্রিডিং, ওকে। অ্যানিম্যাল ব্রিডিং, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট জিনিস শুরু হবে, ওকে। যে এতক্ষণ যে পড়লাম তেমন কোশ্চিন এগুলো থেকে কিছু আসবে না, ওকে। যেই জায়গাটা শুধু বলছি যে কোশ্চিন আসতে পারে ওই জায়গাটাই শুধু মনে রাখবে, ওকে। বাকি এমনি জেনারেল একটা কনসেপ্ট, হ্যাঁ, মনে থাকলে হয়ে যাবে। ব্রিডিং অফ animals is an important aspect of animal husbandry. Animal breeding aims to increasing the yield of animal and improving the desirable qualities of the produce. অর্থাৎ অ্যানিম্যাল ব্রিডিং কী জন্য করা হবে, অ্যাকচুয়ালি অ্যানিম্যালের যে ইমপ্রুভ ডিজারেবল, মানে আমি যেটা একটা ধর সাপোজ তুই যেটা চাচ্ছিস, যেই ধরনের একটা ধরো অফস্প্রিং, নতুন যে বাচ্চা চাচ্ছিস গরুর, ধর সেটা তোর চাহিদা মতো, হ্যাঁ, যেন হয়, হ্যাঁ, চাহিদা যেই গুণমানের চাচ্ছিস সেই রকম পাওয়ার জন্য হচ্ছে ব্রিডিং করানো হয়, ওকে। তো এখন এই ব্রিডিং যে জিনিসটা হয়, ব্রিডিং আর ব্রিডিং দু ধরনের, ওকে। ইনব্রিডিং আর হলো আউটব্রিডিং। অ্যানিম্যাল ব্রিডিংটা ফার্স্ট হলো, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট জিনিস শুরু হবে, এই জায়গা থেকে কোশ্চিন আসে, ওকে। ফার্স্ট হলো দেখ, ব্রিডিং টু টাইপস, ইনব্রিডিং আর হলো আউটব্রিডিং। তো ইনব্রিডিং কাকে বলছে, হোয়েন ব্রিডিং ইজ বিটুইন অ্যানিমেলস অফ দ্য সেম ব্রিড, যখন সেম ব্রিডের মধ্যে করা হবে, কি বলবো, মেটিং করা হবে, ওকে, তখন এটাকে বলা হয় ইনব্রিডিং। আর হোয়েল ক্রসেস বিটুইন ডিফারেন্ট ব্রিড আর কল্ড আউটব্রিডিং। তো আরও যদি এটা সিম্পলভাবে বলি, ইনব্রিডিং মানে একই ব্রিড হবে, যেমন সাপোজ বলি যে ধর তোর বাড়িতে আছে, কি বলবো, গরু আছে, সেই গরুটার 4-5টা জেনারেশন, ওকে, 4-5টা বা 4 থেকে 6টা জেনারেশন পরপর হলো, যে মানে অফস্প্রিং হলো, ওকে, ব্রিড হলো, সেই ব্রিডগুলোর মধ্যে নিজেদের মধ্যে যখন কি করবে, আবার ইন্টারব্রিড করবে, ওকে, ইন্টারব্রিড করবে মানে নিজেদের মধ্যে ব্রিড করবে, ওকে, ম্যাটিং করবে, তার ফলে যেসব বাচ্চাগুলো হবে কি না, ওইটাকে তখন কি বলবো, ইনব্রিডিং বলবো, ওকে। আর হোয়েল ক্রসেস বিটুইন ডিফারেন্ট ব্রিডস, আউটব্রিডিং মানে ডিফারেন্ট ব্রিড হবে, ওকে। ধর তোর বাড়িতে একটা গরু আছে, ওকে, সেই গরুটা একটা অন্য, যার হচ্ছে যে গরুর সঙ্গে তার ব্লাডের কোনো রিলেশন নেই, ওকে, আলাদা ফ্যামিলির, ওকে, আলাদা বাইরের কোনো ব্রিডের গরুর সঙ্গে কী করা হলে, যে তাদের একটা গাভী আছে, সেই গাভীটাকে হচ্ছে বাইরের কোনো বুলের সঙ্গে, ওকে, মেটিং করালেই, ওকে, তার ফলে যেটা ব্রিড হবে, নতুন বাচ্চা হবে, সেটা হবে আউটব্রিডিং, ওকে। এখানে আরও ডিটেলস এখন পড়বো যে ইনব্রিডিং আর হলো আউটব্রিডিং, এখান থেকেই কোশ্চিন আসে, ওকে। এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটাই। তো এখানে ইনব্রিডিং সম্পর্কে, যে ইনব্রিডিং রেফার্স টু দ্য মেটিং অফ মোর ক্লোজলি রিলেটেড, ওই যে ক্লোজলি রিলেটেড হবে নিজেদের, মানে এটা আমরা ক্ষেত্রে বলছি, অ্যানিমেলের ক্ষেত্রে, বুঝতে পারলি। তো অ্যানিমেলের ক্ষেত্রে এখানে ধর একই মধ্যে হবে, জেনারেশন তো একই, ধর তোর বাড়িতে যদি গরু থাকে কি না, ধর ওই গরুর যে গাভী যদি থাকে, গাভীর ধর যে বাছুর হবে, সেই নিজেদের মধ্যে তারা যখন 4 থেকে 5 জেনারেশনের মধ্যে কী হচ্ছে, ব্রিড করবে, মেটিং করবে, তার ফলে যে অফস্প্রিং হবে, ইনব্রিডিং বলবো তখন এটাকে। এই যে রিলেটেড ইন্ডিভিজুয়ালস উইথিন দ্য সেম ব্রিড, ওকে, ফর
কত জেনারেশনের মধ্যে 4 থেকে 6 জেনারেশন, তাহলে এটা মনে রাখতে হবে 4 থেকে 6 জেনারেশনের মধ্যে ইনব্রিডিং হবে। দ্য ব্রিডিং স্ট্র্যাটেজি ইজ অ্যাজ ফলো: সুপ্রিয়র মেল and superior female of the same breed are identified and mate in pairs, and progeny obtained from such mating are evaluated, and superior male and female among the identify further mating. তাহলে এই জিনিসটা কেমন হবে? সাপোজ ধর একটা গরুর ক্ষেত্রে তো দেখ একটাই বাচ্চা দেয় গরু। আমি সাপোজ বললাম যে তোর সাপোজ কারো বাড়িতে কী আছে, ডগ আছে, ওকে, ডগই আছে, ওকে, মেল ফিমেল দুটোই আছে। তাহলে মেল ফিমেল আছে, মেল ফিমেল একটা ডগ ধরো তোমার 4টা বাচ্চা দিল, ওকে, 4টা বাচ্চা দেওয়ার মধ্যে 4টার মধ্যে ওখানে মেল আছে ফিমেল আছে। ওই 4টা বাচ্চার মধ্যে যারা হচ্ছে সুপ্রিয়র হবে, ওকে, মেলের মধ্যে, ওকে, মেলের মধ্যে যারা সুপ্রিয়র হবে এবং ফিমেলের মধ্যে যারা সুপ্রিয়র হবে মানে উৎকৃষ্ট, ওকে, ভালো হবে, যাদের মধ্যে ভালো কোয়ালিটি থাকবে, তাদের মধ্যে আবার কি করাবো, করবো, মেটিং করাবো, ওকে, বুঝতে পারলি? তাহলে তাদের মধ্যে আবার মেটিং করালে তাদের যে বাচ্চা হবে তারা আবার তাদের মধ্যে যারা সুপ্রিয়র হবে তাদের মধ্যে আবার মেটিং করিয়ে যেই ইয়েটা পাবো, ব্রিডটা পাবো, সেটা কি পাবো, পাবো, সুপ্রিয়র পাবো। তো এটাকে বলছে যে ইনব্রিডিং, ওকে। এখানে এটা কার কার ক্ষেত্রে, কাউ বা ব্যাফালো, ওকে, বাফালো, এদের ক্ষেত্রে করানো হয়। এক্ষেত্রে তার আগেই সুপ্রিয়র যে ব্রিডটা পাবো তার কি হচ্ছে যে মিল্ক দেবে, সেটা কি হবে, বেশি হবে মিল্ক প্রোডাকশনটা, ওকে, সুপ্রিয়র প্রজেনি পাবো, ওকে, বুঝতে পেরেছিস? এটা সিম্পল জিনিস। কিন্তু ইনব্রিডিংয়ের দেখে ইনব্রিডিং প্রসেসটা মানে নিজের মধ্যেই হচ্ছে। আমি সিম্পল ভাষায় যদি বলি যে একটা গরু ছাগলের ক্ষেত্রে ওদের নিজের ফ্যামিলির মধ্যেই এটা মিটিংটা হচ্ছে, ওকে, বুঝতে পারলি, জননটা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা কি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে ইনব্রিডিং বারবার এরকম ইনব্রিডিং হওয়ার ফলে ইনব্রিডিং ডিপ্রেশন, মানে এখানে কি হচ্ছে ইনব্রিডিং ইনক্রিজ কি করে, প্রথম তো ইনব্রিডিংয়ের ফলে এরকম হোমোজাইগোসিটি ক্যারেক্টারটা কি হচ্ছে বৃদ্ধি পায়, মানে হোমোজাইগোসিটি বৃদ্ধি পায়। ইনব্রিডিং ইজ নেসেসারি ইফ উই ওয়ান্ট টু ইভলভ এ পিওর। আচ্ছা, আর ইনব্রিডিং কখন করানো হয়? ইনব্রিডিং করানো হয় অর্থাৎ যখন পিওর লাইন অ্যানিমেল পাওয়ার জন্য, অর্থাৎ একবারে যে আমার পিওর খাঁটি দরকার, ওই ধরনের দেখতে স্যাম হবে, ওকে, একই ধরনের, ওকে, প্রায় 90%, সেক্ষেত্রে ইনব্রিডিং করানো হয়। ইনব্রিডিং এক্সপোজ হার্মফুল রিসেসিভ জিন, কিন্তু ইনব্রিডিংয়ের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা কি হচ্ছে এইভাবে 4 থেকে 6 জেনারেশনের মধ্যে ইনব্রিডিং করানোর ফলে কি হচ্ছে হার্মফুল রিসেসিভ যেগুলো খারাপ বৈশিষ্ট্য কি না, অর্থাৎ পিতামাতার যেটা হচ্ছে পিতামাতার কাছ থেকে, ওকে, তাদের যে খারাপ বৈশিষ্ট্য সেগুলো কি হয় ধীরে ধীরে অফস্প্রিংয়ের মধ্যে প্রকাশ পেতে থাকে। এর ফলে যেগুলো রিসেসিভ, ওকে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে, এর ফলে যাদের অর্থাৎ একটা ডগির যদি 6টা বাচ্চা হয় তাদের মধ্যে 6 জনই কিন্তু হবে না, সুপ্রিয়র হবে না, অর্থাৎ 3 জন হয়েছে কি ভালো হয়েছে, মানে একবারে স্ট্রং, সব দিক থেকে ভালো, তাদের মধ্যে সুপ্রিয়র কোয়ালিটি আছে। কিন্তু 1জন বা 2জন খুবই ইনফিরিয়র বা তার মধ্যে কোনো কি হচ্ছে সেরকম ভালো গুণ নেই, সেটা কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, তাকে এলিমিনেট করা হবে, মানে এলিমিনেট বাই সিলেকশন, ওকে। তাকে এলিমিনেট কে করবে, মানুষই করবে যদি এরকম প্রাণীর ক্ষেত্রে হয়, ওকে, যে ভালো প্রোডাক্টিভিটি দিতে পারে না, যার মধ্যে ভালো গুণ থাকবে না, তাকে কী করে এলিমিনেট করে দেওয়া হবে, ওকে। অ্যান্ড ইট অলসো হেল্পস ইন দ্য অ্যাকুমুলেশন অফ দ্য সুপ্রিয়র জিনস, এবং সুপ্রিয়র জিন, আচ্ছা, সুপ্রিয়র জিনটার অ্যাকুমুলেশন হয়, অ্যান্ড এলিমিনেশন অফ লেস ডিজারেবল জিন, এই যে এলিমিনেশন যেটা হচ্ছে কি লেস ডিজারেবল জিনটা, যেটা খারাপ জিন, ওটা ধীরে ধীরে কী হচ্ছে ওই থেকে জেনারেশন থেকে হচ্ছে এলিমিনেট করা যাবে, বুঝতে পেরেছিস? দেয়ারফর দিস অ্যাপ্রোচ হোয়ার দেয়ার ইজ এ সিলেকশন এট ইচ স্টেপ increases the productivity of inbreed population. However, the continued inbreeding, especially close inbreeding usually reduce the fertility, even productivity. This is called inbreeding depression. হ্যাঁ, এটা যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো বারবার ইনব্রিডিং করার ফলে ক্লোজলি রিলেটেড স্পিসিস মধ্যে ব্রিডগুলোর মধ্যে, ওকে, নিজের
মানে আমি যদি বলি ডগের ক্ষেত্রে, গরু ছাগল এদের ক্ষেত্রে কি নিজের ফ্যামিলিতে ইনব্রিডিং মানে নিজেদের মধ্যে কী হচ্ছে মেটিং করাতে করাতে কী হচ্ছে 5-6 জেনারেশন, তো ধীরে ধীরে কী হবে পিওর লাইন অ্যানিমাল তো উৎপন্ন হবে, কিন্তু তাদের মধ্যে কী হচ্ছে ফার্টিলিটির মানে ইনফার্টিলিটি মানে ইয়েটা বেড়ে যাবে। ওকে, এক সময় এমন একটা টাইম এসে যাবে যে তাদের যে বাচ্চা হবে কি না সেগুলো হচ্ছে বন্ধা হয়ে যাবে, এবং ওকে অ্যান্ড তাদের আর এটাকেই ইনব্রিডিং ডিপ্রেশন বলা হচ্ছে, এবং তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যাবে। ওকে, এই জিনিসটা হবে। আমি তোদের এই জিনিসটা বলেছিলাম অনেকবার যে মানুষের ক্ষেত্রে কেন যে মানুষরা নিজেদের ফ্যামিলিদের মধ্যে নিজেদের রিলেটিভসের মধ্যে বিয়ে করে না। ওকে, অ্যাকচুয়ালি মানুষের ক্ষেত্রেও এটা একটু ইয়ে আছে, বুঝতে পারলি, বা সায়েন্টিফিক রিজন আছে। ওকে, মানুষের ক্ষেত্রেও তাই হয়, ইনব্রিডিং ডিপ্রেশন হয়ে যাবে। ওকে, যত মানে হোমোজাইগোসিটি উৎপন্ন হবে কি না, সেক্ষেত্রে যে বিভিন্ন যে গুণগুলো সেগুলো হয় কি হয়ে যাবে, মানে ধীরে ধীরে যে মানে সুপ্রিয়র যে ইয়েগুলো কোয়ালিটিগুলো নষ্ট হয়ে যাবে। ওকে, তো ইনব্রিডিং ডিপ্রেশন। ওকে, এখন ইনব্রিডিং ডিপ্রেশন কীভাবে দূর করা যাবে? তাহলে ইনব্রিডিং ডিপ্রেশন দূর করার জন্য কী হচ্ছে আউটব্রিডিং করতে হবে। তো এখন আমরা চলে যাব পরের পেজে। Like with unrelated superior animals of the same breed, this usually helps restore the, fertility and yield. ওকে, এখন যে পরে যেটা হলো আউটব্রিডিং। যে আউটব্রিডিং কে বলেছে, আউটব্রিডিং ইজ দ্য ব্রিডিং অফ দ্য আনরিলেটেড অ্যানিমেলস। ওকে, আউটব্রিডিং মানে হচ্ছে আনরিলেটেড অ্যানিমেলসের মধ্যে মেটিং করানো হবে। ওকে, সাপোজ যেটা বললাম যে তোর বাড়িতে একটা ডগি আছে, ফিমেল ডগি আছে, সেটাকে তুই একটা আনরিলেটেড, ধর তোর ডগিটার একটা ছোট জাতের, ওকে, আর সাপোজ যদি বলি দেশি একটা কুত্তি আছে, দেশি কুত্তির সঙ্গে একটা বাইরের যে ধর সাপোজ কি বলবো বিদেশে যে বিভিন্ন ধরনের ডগ আছে, ওকে, মেল ডগ, সেটার সঙ্গে কী করলি মেটিং করালি, তো এই প্রসেসটাকে কী বলবো আউটব্রিডিং। ওকে, তো হুইচ মে বি বিটুইন ইন্ডিভিজুয়ালস, ওকে, বিটুইন ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম ব্রিড বাট হ্যাভিং নো কমন অ্যানসেস্টার্স ফর 4 to 6 জেনারেশন। ওকে, কিন্তু এদের মধ্যে কি হচ্ছে দেখ, স্যাম ব্রিড তো হবে, স্যাম ব্রিড হতে পারে। ওকে, স্যাম ব্রিড হতে পারে, কিন্তু তাদের হ্যাভ নো কমন অ্যানসেস্টার, তাদের যে পূর্বপুরুষ, ওকে, পূর্বপুরুষের মধ্যে কোনো মিল থাকবে না। কত 4 থেকে 6 জেনারেশনের মধ্যে। এটাকেই বলা হয় যখন কমন অ্যানসেস্টারের কোনো মিল নেই 4 থেকে 6 জেনারেশনে, এটাকে আউট ক্রসিং বলা হয়। আর আরেকটা হচ্ছে বিটুইন ডিফারেন্ট ব্রিড, একবারে যদি ডিফারেন্ট ব্রিড হয় সেটাকে বলা হয় ক্রস ব্রিডিং। ওকে, আর ডিফারেন্ট স্পিসিস, একবারে যদি স্পিসিসই আলাদা হয় অর্থাৎ আলাদা প্রজাতির, সেটাকে বলা হয় ইন্টার স্পেসিফিক হাইব্রিডেশন। অ্যাকচুয়ালি এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, কী বলবো এটাকে আরও ভালোভাবে বলছি, যে আউটব্রিডিংটাকে, অর্থাৎ আউটব্রিডিং 3 প্রকারের। ওকে, 3টা ভাগে ভাগ করা হয়েছে আউটব্রিডিংকে। একটা হলো আউটক্রসিং। ওকে, আউটব্রিডিংয়ের 3টা ভাগ, আউটক্রসিং একটা, তারপর একটা হলো ক্রস ব্রিডিং, আর একটা হলো ইন্টার স্পেসিফিক হাইব্রিডেশন। ওকে, দেখ আউটক্রসিং বলতে কী বোঝাচ্ছে, আউটক্রসিং বলতে বোঝাচ্ছে যে কমন অ্যানসেস্টারটা কী হচ্ছে আলাদা হবে, কত 4 থেকে 6 জেনারেশন কী হচ্ছে আলাদা হবে, ব্রিডটা একই হবে। ওকে, কিন্তু হ্যাঁ একই ব্রিডের একই ধরনের হবে, কিন্তু জেনারেশনটা কী হচ্ছে তাদের যে কমন পূর্বপুরুষ সেটা যেন আলাদা হয়। ওকে, মিল থাকবে না। দেখ আউটক্রসিং বলছে দিস ইজ দ্য প্র্যাকটিস অফ মেটিং, হ্যাঁ, অফ অ্যানিমেলস উইথিন সেম ব্রিড তো সেম হবে, বাট নো কমন অ্যানসেস্টার অন ইদার সাইড অফ দিয়ার পিডিগ্রি আপ টু কত 4 থেকে 6 জেনারেশনের মধ্যে কী হচ্ছে মিল থাকবে না। ওকে, দ্য অফস্প্রিং অফ সাস এ মেটিং ইজ নন অ্যান আউটক্রস বলা হয়। ওকে, it is the best breeding method for animals that are below average in productivity, in milk production, okay, growth rate in beef cattle,
ওকে এক্সেট্রা। এ সিঙ্গেল আউটক্রস অফেন হেল্প টু ওভারকাম ইনব্রিডিং ডিপ্রেশন। ওকে, এই যে ইনব্রিডিং ডিপ্রেশনকে দূর করার জন্য কি হচ্ছে, আউটক্রসিং করানো হয়। আউটক্রসিং করলে কি হচ্ছে, ইনব্রিডিং ডিপ্রেশনটা ওভারকাম করা যাবে। তারপর হলো ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং কী বলছে, দিস মেথড সুপ্রিয়র, এই যে আমরা একটা পড়লাম যে সুপ্রিয়র মেলস, হ্যাঁ, অফ ওয়ান ব্রিড আর মেটেড উইথ দ্য সুপ্রিয়র ফিমেলস অফ অ্যানাদার ব্রিড। ব্রিডেই আলাদা হবে, আলাদা জাতের, যেটা আমরা বলি সাধারণ ভাষায়, একটা দেশি কুত্তের সঙ্গে, হ্যাঁ, আর একটা মানে কি বলবো, দেশির সঙ্গে একটা অন্য জাতের কুকুরে ধর মেটিং করানো হলো। ওকে, সুপ্রিয়র, তাদের মধ্যে আবার কাকে নেওয়া হয়েছে, সুপ্রিয়র মেল আর সুপ্রিয়র ফিমেল অ্যানাদার ব্রিড। দেন ক্রস ব্রিডিং allows the desirable qualities of two different breeds to be combined. The progeny hybrid animals may themselves be used for commercial production. কমার্শিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে করা হয়। Alternatively, they may be subjected to some form of inbreeding and selection to develop new stable breed that may be superior to the existing breeds. Many new animal breeds have been developed by this approach. দেখ, এই ক্রস ব্রিডিং করেই এই কোশ্চেনটা এবার এসেছিল নিতে। ওকে, এখানে একটা ইয়ের নাম বলা হয়েছে ভেড়া, শিপের, হিসার ডালে ইজ এ নিউ ব্রিড অফ শিপ, ভেড়ার একটা ব্রিড ডেভেলপড কোথায়, এটা পাঞ্জাবে তৈরি করা হয়েছে, কি ক্রস ব্রিডিং করে। কার ক্রস ব্রিডিং করা হয়েছে, বিকানেরি ইউস আর হলো মেরিনো র্যামস। ওকে, এই দুটো আলাদা আলাদা, ওকে, ব্রিড দুটোই আলাদা, একবারে আনরিলেটেড। ওকে, এদের মেটিংয়ে এই হিসার ডালে শিপটা উৎপন্ন করা হয়েছে। ওকে, এটা এবার নেটে কোশ্চেন এসেছিলো। ওকে, তাহলে এটা মনে রাখবি, মেরিনো র্যামস আর হলো বিকানেরি ইউসের ক্রস ব্রিডিং করে হিসার ডালে। তারপর হলো ইন্টার স্পেসিফিক হাইব্রিডেশন। ইন্টার স্পেসিফিক হাইব্রিডেশন ভেরি ইম্পর্টেন্ট। ইন্টার মানে আমরা জানি আলাদা হবে, হাইব্রিডেশন in this method male and female animals of two different related species. ওকে, এক্ষেত্রে দেখ, এক্ষেত্রে একবারে স্পিসিসটাই আলাদা হয়ে যাবে, প্রজাতিটাই আলাদা। ওকে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্রিড আলাদা হচ্ছে, ওকে, কিন্তু স্পিসিস একে, বুঝতে পারলি, স্পিসিস আলাদা হবে, প্রজাতি আলাদা। ওকে, ডিফারেন্ট স্পিসিস আর মেটেড ইন সাম কেস। এখানে খুব একটা মজার ইয়ে আছে, এক্সাম্পল আছে, ইন প্রজেনি মে কম্বাইন ডিজারেবল ফিচার্স। ওকে, প্রজেনির মধ্যে কি হচ্ছে, দুটোরই গুণ থেকে যায়। ওকে, এইভাবে মিটিং করানোর ফলে অফ বোথ প্যারেন্টস, ওকে, পিতা মাতার। ওকে, অ্যান্ড মে বি কনসিডারেবল ইকোনমিক ভ্যালু, এবং এটা অর্থনৈতিক গুণের জন্য এই ধরনের করা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে, যেমন ঘোড়ার সঙ্গে, মানে মেল ঘোড়ার সঙ্গে, না সরি, ফিমেল ঘোড়ার সঙ্গে যদি মেল গাধা, ওকে, ডঙ্কি, মানে আমরা শুনেছিস তোরা যে ঘোড়া আর হলো গাধার মিলনে কি তৈরি হয়, খচ্চর তৈরি হয়, মিউল। তাহলে ঘোড়া আর গাধা দুটোই হচ্ছে কি আলাদা প্রজাতির অ্যানিমেল, প্রাণী। ওকে, বুঝতে পারলি, এদের মধ্যে কোনো মিল নেই কিন্তু। ওকে, প্রজাতি আলাদা। ওকে, যদিও সামথিং মিল আছে, কিছুটা মিল আছে, কিন্তু প্রজাতি আলাদা, প্রজাতির প্রাণী। তো মেল হচ্ছে গাধা আর হলো ফিমেল ঘোড়া যদি মেটিং করানো হয়, তাহলে মিউল যে প্রাণীটা হয় সেটা হলো মিউল, খচ্চর। ওকে, আর খচ্চরের কি বৈশিষ্ট্য, খচ্চরটা কিন্তু, এই খচ্চর যে হয়, খচ্চরটা কিন্তু হয় ইনফার্টাইল হয়, বন্ধা হয়, এ কিন্তু বাচ্চা দিতে পারে না। ওকে, আর এটা বিভিন্ন ওকে, আর এর মধ্যে যেটা গুণ থাকে, অনেক ভালো গুণ থাকে, যেটা হচ্ছে গুণ বলতে এরকে বিভিন্ন কাজে লাগানো হয়। ওকে, ইকোনমিক দিক থেকে। আর এরই উল্টো যখন আরেকটা আবার খচ্চরের মতোই প্রাণী, ঘোড়ার মতোই দেখতে, হ্যাঁ, ওটাকে হিন্নি বলা হয়। ওকে, বুঝতে পারলি, হিন্নি, HINNY, হিন্নি। ওটা যখন উল্টো হয়ে যাবে, উল্টো বলতে কেমন, যখন মানে ফিমেল গাধা আর হলো পুরুষ ঘোড়ার সঙ্গে যদি মেটিং, মানে মিলন করানো হয়, তাহলে হিন্দি নামে একটা প্রাণী তৈরি হয়। ওকে, বুঝতে পেরেছিস? তাহলে এই পার্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। ওকে, অ্যানিমেল ব্রিডিংয়ের। ওকে, এটা খুব ভালোভাবে পড়বি।
তারপরের টপিক চলে যাব কন্ট্রোলড ব্রিডিং এক্সপেরিমেন্ট। কন্ট্রোল ব্রিডিং এক্সপেরিমেন্ট আর ক্যারিড আউট ইউজিং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। কন্ট্রোল ব্রিডিং এক্সপেরিমেন্ট কী বলছে, দেখ এই প্রাণীর ক্ষেত্রে যদি কন্ট্রোল ক্ষেত্রে এটা তো ন্যাচারালি হচ্ছে কি না, যে এদের মিলন ঘটিয়ে, ওকে, প্রাকৃতিক। কিন্তু কন্ট্রোল ব্রিডিং এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে আর্টিফিশিয়াল, হ্যাঁ, কৃত্রিমভাবে যদি করানো হয়, ওকে, যেমন তোরা দেখছিস ডাক্তাররা করছে, ইনসেমিনেশন করাচ্ছে, ওকে, গরুকে, হ্যাঁ, একটা ন্যাচারাল পদ্ধতিতে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মধ্যে কি বলছে, দ্য সিমেন ইজ কালেক্টেড ফ্রম দ্য মেল that is chosen as parent and injected into the reproductive tract of the selected female by the breeders। তাহলে দেখ এই যে সিমেনটাকে, সিমেনকে মানে বীর্য, সিমেন মানে বীর্য, যে পুরুষের পুরুষ থেকে একটা ফিমেল মেল প্রাণী থেকে কি হচ্ছে কালেক্ট করে সেটাকে ইনজেক্ট করা হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে, ওকে, ফিমেলের। এটা আর্টিফিশিয়াল পদ্ধতিতে হচ্ছে। দ্য সিমেন মে বি ইউজড ইমিডিয়েটলি অর ক্যান ফ্রোজেন, ওকে, সিমেন্টটাকে করা যেতে পারে, সংগ্রহ করা যেতে পারে, ওকে, সিমেন্ট ব্যাংকে, স্পাম ব্যাংকে, ওকে, যেটা গরুর ক্ষেত্রে করা হয় তারা জানিস, ওকে। ইউজড এর দ্য লেটার পরে ইউজ করা যায়। ইট ক্যান অলসো বি ট্রান্সপোর্টেড ইন দ্য ফ্রোজেন ফর্ম, মানে এটাকে অনেক মানে কম তাপমাত্রায় করা হয়, স্টোর করা হয়। ফিমেল ইন হাউসড ইন দিস ওয়াই ডিজারেবল মেটিং ইজ ক্যারিড, ওকে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বলা হচ্ছে এটাকে, বুঝতে পারলি, হেল্পস আস ওভারকাম সেভারাল প্রবলেমস অফ নর্মাল মেটিং। দেখ আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ক্ষেত্রে একটা জিনিস বলছে যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এর ক্ষেত্রে কিছু প্রবলেমও আছে আবার, মানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করলে কিন্তু সেটা কি হচ্ছে মিসও হতে পারে, ওকে। ধর কোনো একটা গাভীকে করা হলো, আর্টিফিশিয়ালি ইনসেমিনাইজ করা হলো, ওকে, যখন হিট হয় তো সেটার ক্ষেত্রে কী হচ্ছে মিস হয়, বুঝতে পারলি, যখন বাইরে থেকে স্পাম করা হলো, প্রজেক্ট করা হলো, সেটা দেখবি যে একবারে নাও হতে পারে, দুবারও নাও হতে পারে, দেখা গেলো তিনবারে হলো, তো সেই প্রবলেমটা, ডিসঅ্যাডভান্টেজটা এখানে আছে। তারপর বলছি অফেন দ্য সাকসেস রেট অফ দ্য ক্রসিং mature male and female animals is fairly low even though artificial insemination is carried out to improve chance of successful production of hybrids. Other means are also used। এখানে একটা জিনিস করা হয়েছে যে এটাকে দূর করার জন্য, এই ডিসঅ্যাডভান্টেজটাকে, অসুবিধাটাকে দূর করার জন্য এখানে একটা প্রসেস ইউজ করা হচ্ছে যে মাল্টিপল ওভুলেশন এমব্রিও ট্রান্সফার টেকনোলজি, মোয়েট। মাল্টিপল ওভুলেশন এমব্রিও ট্রান্সফার টেকনোলজি মানে এটা কি করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা ধর গাভীর ক্ষেত্রে যদি বলি, গরুর ক্ষেত্রে তার কোনো একটা গাভীকে হচ্ছে আগে কি করে দেওয়া হচ্ছে, তার মধ্যে FSH, ওকে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, তোরা জানি যে পিটুইটারি একটা হরমোন, ওকে, পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেমে ক্রিয়া করে, ওকে, ফলিকল ডিম্ব উৎপাদনে সহায়তা করে, ওকে। তো ফলিকল স্টিমুলেটিং হরমোনটাকে করা হচ্ছে, ইনজেক্ট করা হচ্ছে, ওকে, ফিমেল মধ্যে, প্রাণীটার মধ্যে। এর ফলে কি হচ্ছে যে ওই টাইমে যখন হিট হবে, ওকে, সাপোজ ওই ফিমেল প্রাণীটা, ওকে, তখন কি করবে, মাল্টিপল ওভুলেশন হবে, মানে অনেকবার কি করবে, ডিম্ব উৎপাদন করবে, ওকে। তখন ওই টাইমটাতে কী করা হচ্ছে, ইন ওয়ান সাচ প্রোগ্রাম ইজ হার্ড ইমপ্রুভমেন্ট ইন দিস মেথড কাউ অ্যাডমিনিস্ট্রেটেড এই যে হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন দেওয়া হচ্ছে টু ইনডিউস ফলিকুলার ম্যাচিওর, ডিমগুলোকে কী করেছে ম্যাচিওর করে অ্যান্ড সুপার ওভুলেশন ঘটায়, মানে প্রচুর পরিমাণে এগ উৎপন্ন করে। প্রচুর পরিমাণে বলতে কি, হুইচ দে নর্মালি ইল্ড পার সাইকেল, একটা সাইকেলে, ওকে, মানে একবার সাইকেলে তখন কি হচ্ছে এরা 4 থেকে 6 থেকে 8টা কী করে এগ তৈরি করে, উৎপন্ন করে, ডিম্ব মানে ওভুলেশন ঘটে যখন, হ্যাঁ, ডিম্বাণু নিঃসরণ যখন ঘটে তখন একবারে কি 6 থেকে 8টা ডিম উৎপন্ন হয়। এর ফলে ওই চান্সটা কী হচ্ছে বেশি থাকে, ওকে, মিস হয় না। দ্য অ্যানিমাল ইজ ইদার মেটেড উইথ অ্যান ইলিট বুল অর আর্টিফিশিয়ালি ইনসেমিনেটেড। এই সময় কি হচ্ছে, যখন এটা হচ্ছে, যখনই হিট হয়ে যাচ্ছে গরু,
ওকে ফিমেল ইয়েটা অ্যানিমেলটা, তখন তাকে কী করা হচ্ছে একটা উন্নত মানের বুল, হ্যাঁ, সার দিয়ে হচ্ছে ন্যাচারালি ওকে কী করা হচ্ছে, মেটিং করানো হচ্ছে, অথবা আর্টিফিশিয়ালি ইনসেমিনেট করা হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে সিমেন ওকে ফিমেল স্পাম কী করা হচ্ছে, বাইরে থেকে আর্টিফিশিয়ালি ইনজেক্ট করা হচ্ছে এর মধ্যে, ইউটেরাসের মধ্যে। অ্যান্ড দ্য ফার্টিলাইজড এগস এই ফার্টিলাইজ এগস কী বলছে, ফার্টিলাইজ এগগুলো যেটা হচ্ছে অবস্থা কোথায়, মানে যেটা স্টেজটা 8 to 32 সেল স্টেজে, 8 থেকে 32 যখন সেল কোষ স্টেজে দশায় থাকে, আর রিমুভড নন সার্জিক্যালি অ্যান্ড ট্রান্সফার টু দ্য সারোগেট মাদার, অথবা কী করা হচ্ছে দেখ এখানে যেটা গুরুত্বপূর্ণ, যে ফার্টিলাইজ হয়ে যাওয়ার পরে ওকে বাইরে থেকে সিমেন্ট ঢুকিয়ে কী করা হলো, ফার্টিলাইজ করা হলো। ফার্টিলাইজ মানে কি হচ্ছে, স্ত্রী আর হলো পুরুষের যখন, অর্থাৎ এক ডিম্বাণু আর হলো শুক্রাণু কী হচ্ছে মিলিত হওয়ার পর, হ্যাঁ, সেই একটা কী হচ্ছে যখন 8 থেকে 32 কোষীয় দশায় থাকছে, সেটাকে কী করা হচ্ছে, রিকভার করা হচ্ছে, রিকভার করতে অর্থাৎ ইয়ে থেকে ওই ইউটেরাস থেকে, ওভারি থেকে কি ইউটেরাস থেকে যেটা, হ্যাঁ, বের করে নেওয়া হচ্ছে নন সার্জিক্যাল পদ্ধতিতে, ওটা বের করে নিয়ে আবার কোথায় ট্রান্সফার করা হচ্ছে, স্যারোগেট মাদার ওকে স্যারোগেট মাদার কাকে বলা হয়, অর্থাৎ যে ওই রকম যে মাদারটা শুধু হচ্ছে কি ওই বাচ্চাটাকে, ওই জাইগোটটাকে ফার্টিলাইজ যে একটাকে কি করবে, বড় করবে ওকে তার পেটের মধ্যে, অর্থাৎ হ্যাঁ ওটা বড় হবে ওকে। দ্য জেনেটিক মাদার ইজ অ্যাভেলেবেল ফর অ্যানোদার রাউন্ড অফ সুপার এভলিউশন। এটা অ্যাকচুয়ালি বাণিজ্যিক পদ্ধতিতে, এটা অ্যাকচুয়ালি কি কমার্শিয়াল প্রোডাকশনের জন্য করা হচ্ছে ওকে। আবার যার ওই যে জেনেটিক যেটা মাদার, যেটা অরিজিনাল মাদার ছিল কি না, তাকে মানে তার কাছ থেকে বারবার ফার্টিলাইজ এগ পাওয়ার জন্য এটা করা হচ্ছে, বুঝতে পারলি। অর্থাৎ ওটা ফার্টিলাইজ এগটাকে বের করে নিয়ে একটা স্যারোগেট মাদারের ইয়েতে কী বলবো, ইউটেরাসে ইয়ে করা হলো, অ্যানিমেলের ক্ষেত্রে বলছি কিন্তু মানুষের ক্ষেত্রে নয় ওকে, মনে রাখবি। তো অন্য ওই প্রাণীর, ফিমেল প্রাণীর যেটা স্যারোগেট মাদার হিসাবে ইয়ে হবে, তার মধ্যে ইয়ে করানো হলো, ইনজেক্ট করা হলো। আবার যেহেতু ওই যে সুপার ওভুলেশন ঘটছে, মানে আরও যেটা ডিম উৎপন্ন হচ্ছে, সেখানে আবার কি করা হলো, বাইরে থেকে ইয়ে করা হলো, যেটা সিমেন ইনজেক্ট করা হলো আর্টিফিশিয়ালি, আবার এরকম ফার্টিলাইজার পাওয়া গেলো। তো এটা বারবার এটাকে করার জন্য প্রসেসটাকে এটা করা হচ্ছে। দিস টেকনোলজি হ্যাজ বিন ডেমনস্ট্রেটেড ফর কার ক্ষেত্রে করা হয় এগুলো, ক্যাটেল, শিপ, র্যাবিটস, ব্যাফালোস, মেয়ার্স ওকে etc. and high milk yielding breeds of female and high quality lean meat ওকে। এই যে হাই কোয়ালিটি মিট পাওয়ার জন্য, হ্যাঁ, যার মধ্যে লিপিড কম থাকবে, মিট ইল্ডিং বুলস হ্যাজ বিন ব্রিড সাকসেসফুলি টু ইনক্রিজ হার্ট সাইজ ইন শর্ট টাইম। তো এখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আশা করছি বুঝতে পারছিস ওকে। তাহলে এটা খুব আসে ওকে, ময়েড বলতে কি মাল্টিপল ওভুলেশন এমব্রিও ট্রান্সফার, তাহলে এটা মনে রাখবি। এরপরে হলো যে পরের যে টপিকটা বি কিপিং ওকে, মৌমাছি পালন, যেটা মৌচাষ ওকে, মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার ওকে। এখানে কিচ্ছু নেই ওকে, মৌমাছি শুধু এখানে মনে রাখবি, এখান থেকে কোনো কোশ্চেন আসার মতো নেই, পয়েন্ট নেই। মৌমাছিতে আমরা যেটা পাই, মৌচাক থেকে যেটা মধু পাই, মধুটা হলো কি হচ্ছে রেচক পদার্থটা ওকে, এক্সক্রিটরি প্রোডাক্টটা। আর মেইন যেটা প্রাইমারি প্রোডাক্ট সেটা হলো মম ওকে, ওয়াক্স। যে হানিবি উইচ ক্যান ব্রিড, যে হানিবি এখানে একটা নাম দেওয়া আছে, যেটা ইন্ডিয়ান হানিবি ওকে, অ্যাপিস ইন্ডিকা, ওটা মনে রাখবি। আর হলো হানিবি, এই মৌমাছি এপিকালচার করার জন্য কী কী নলেজ যেগুলো জানা দরকার, ইনফরমেশান, এগুলো এখানে দেওয়া আছে ওকে। নলেজ অফ দ্য নেচার অ্যান্ড হ্যাবিটস জানতে হবে তাদের ওকে। সিলেকশন অফ সুইটেবল লোকেশন, একটা নির্দিষ্ট ভালো থাকতে হবে। ক্যাচিং অ্যান্ড হাইভিং, হাইভিং সোয়াম গ্রুপ অফ বিজ, যেটা
সোয়ামস বলা হয়। ম্যানেজমেন্ট অফ হাইবিস, ম্যানেজমেন্ট জানতে হবে তাদের কীভাবে করতে হবে, এমন সিজন সম্পর্কে জানতে হবে, কোন সিজনে তারা কেমন থাকে। ওকে, তাহলে এগুলো জেনারেল এখান থেকে কিছু দিন। হ্যান্ডলিং অ্যান্ড কালেকশন অফ হানি অ্যান্ড বি ওয়াক্স, যেটা মধু আর হলো মোম যেটা পাই আমরা। ওকে, বিস আর দ্য পলিনেটর। আচ্ছা, মৌমাছি কী হচ্ছে, পলিনেটর হিসেবে কাজ করে আমরা পড়েছি। ওকে, ইয়েতে প্লান্টের চ্যাপ্টারে, হ্যাঁ, রিপ্রোডাক্ট যে ফ্লাওয়ারিং প্লান্টে, হ্যাঁ, রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্টে এরা কী করে, পলিনেশন ঘটায়। ওকে, বিভিন্ন উদ্ভিদের। ওকে, এই যে সানফ্লাওয়ার, ব্রাসিকা সরষার ক্ষেত্রে, অ্যাপেল অ্যান্ড পিয়ার্স, হ্যাঁ, কিপিং হেপস ইন ক্রপ ফিল্ড ডিউরিং ফ্লাওয়ারিং পিরিয়ড। ফ্লাওয়ারিং পিরিয়ডে যখন ফুল ফুটে কি না, যে যখন সরিষা ফুল ফুটে তখন এটা ওখানে মৌমাছি পালন করা হয়। ওকে, তো মৌমাছির ওখানে ফুলগুলোকে কী ঘটায়, সরষা ক্ষেতের, তাদের ওখানে পলিনেশন ঘটিয়ে দেয়। আর তাদের কাছ থেকে আবার এরা কী করে, নেকটারটা নেয়, যেটা ওকে ফ্লোরাল রিওয়ার্ডস যেটা পড়েছিলাম। ওকে, নেকটার। তো এটা পড়ে নিবি জেনারেল, কিছু এখানে কিছু নেই, কোশ্চেন এখানে কিছু আসার মতো নেই। ওকে, তারপর তবুও পড়ে নিবি একবার। তারপর হলো ফিশারিজ, মাছ। ওকে, মাছ চাষ যেটা মাছ চাষ ফিশারিজের মধ্যে, মাছ চাষের মধ্যে কী কী এখানে মাছের নাম দেওয়া আছে, যে দেখ, প্রন, লবস্টার, এডিবল ওয়েস্টার, ফুট, কাতলা, রুই, কমন কার্প। তারপর এগুলো হলো তোর মিষ্টি জলের মাছ। আর হলো মেরিন ফিশের নাম দেওয়া আছে কিছু এখানে, সামুদ্রিক মাছ, যেমন হিলসা, হ্যাঁ, সার্ডাইন্স, মেকারেল, আর হলো পমফ্রেটস। হ্যাঁ, তো এই যে সামুদ্রিক মাছ, এখান থেকে একটা কোশ্চেন এসেছিলো, এই যে মেকারেল যে মাছটা, নিটে এটা 2016-17 আই থিঙ্ক, মেগা, হ্যাঁ, 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ওকে, মেকারেলে, এটা মনে রাখিস। তারপরে আমরা চলে যাব ইয়ের ক্ষেত্রে, এখানে পড়বো আমরা হচ্ছে আচ্ছা, মাছ চাষটা মনে রাখবি যে ব্লু রেভলিউশনের সঙ্গে যুক্ত। ওকে, যদি কোশ্চেন আসে যে ব্লু রেভলিউশন বলতে কী বুঝি, ওকে, সবুজ বিপ্লব বলতে মাছ চাষকে বোঝায়। ওকে, ফিশারি। আর গ্রিন রেভলিউশন বলতে বুঝি হলো শস্য উৎপাদন। ওকে, শস্যের মানে প্রচুর পরিমাণে যখন এই যে ধান, গম এগুলো উৎপাদন শুরু হয়। ওকে, 1960 সালের দশকে। ওকে, তার যে প্লান্ট ব্রিডিংয়ের উপরে, যেটা প্লান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে যে গ্রিন রেভলিউশন। ওকে, গ্রিন রেভলিউশন বলতে প্রচুর পরিমাণে যে শস্য উৎপাদন, যেমন গম, ধান, ভুট্টা। ওকে, এগুলোর সঙ্গে শস্যের ক্ষেত্রে যুক্ত। আর হলো ব্লু রেভলিউশন হচ্ছে মাছ চাষের সঙ্গে যুক্ত। ওকে, তারপরে এখানে আমাদের পরিচয় হবে প্লান্ট ব্রিডিং। ওকে, প্লান্ট ব্রিডিং এটা আমরা পরের, হ্যাঁ, ভিডিওতে আলোচনা করব। ওকে, তাহলে এটা পড়ে নিবি। তাহলে আমি কি বললাম দেখ, কি তোদের মনে রাখতে হবে। মেইনলি কোশ্চেন যেটা হলো এখানে, এই যে অ্যানিমেল ব্রিডিং পার্টটা থেকে আসবে, এই পেজটা। ওকে, জাস্ট একটা পেজ। ওকে, বাকি সব এখানে গল্প। ওকে, এই যে অ্যানিমেল ব্রিডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আর যে জায়গা খুব কনসেপচুয়াল, এই জায়গাটা কনফিউশন করে অনেক সময়। ওকে, এটা মনে রাখবি, এই তিনটা ভাগ কিসের ভাগ, হ্যাঁ, আউটব্রিডিংয়ের 3টা ভাগ। ওকে, ক্রস ব্রিডিং, আর হলো ইন্টার স্পেসিফিক হাইব্রিডেশন। এই 3টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, অনেক সময় গন্ডগোল হয়। ওকে, এছাড়া কোশ্চিন আসে, এখান থেকেই কোশ্চিন আসে। ওকে, আর এটা যেটা ইনব্রিডিং, যেটা হচ্ছে যে এই যে হোমোজাইগোসিটি, কী ইনব্রিডিং বারবার করার ফলে কী হচ্ছে, ইনব্রিডিং ডিপ্রেশন তৈরি হয় যেটা। ওকে, তাহলে এই পার্টটা ভালোভাবে জানা থাকলে হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের আরও মোটামুটি আরও 2টো ভিডিও তৈরি করতে হবে। ওকে, তাহলে কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টারটা। ওকে, তাহলে এগুলো পড়ে নে। ওকে, ভালোভাবে।